আমার তলপেটে না অনেক লাথি মারছে, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে। তো 12 তারিখে ডেট ছিল, এখনো পিরিয়ড হয় নাই, মেবি প্রেগন্যান্সি পজিটিভ। ও আমার তলপেটে অনেক লাথি মারছে এবং মাথা ধরে দেয়ালের মধ্যে বাইরে ও বের হয়ে গেছে। জাহাঙ্গীর কেন রাসেল মিয়াকে সাপোর্ট দেয় এটা একটু আপনার কাছে জানতে চাই। না, হেলেনা আপা সাপোর্ট দেয় কি, হেলেনা আপা ওই যে আপদ বিপদে সবসময় আসে, তারপরে ওর একটা সিনেমার প্রডিউস করছে আপা নিজে, হয়তো এটা রিজন হতে পারে। বাসায় ডিবি হারুন যেত, এই ডিবি হারুন রাসেল, তারপর হচ্ছে যে হেলেনা, আমি বলি, আমি শুনছি যে হেলেনা আপার বাসায় ওই যে হারুন সাহেব যিনি, উনি এবং রাসেল মিলে নাকি ডিনার করছে। রাসেল আমাকে বলছে যে ডিনার করছে এবং আপা বলে দিছে সার্বিক সহযোগিতা যেন রাসেলকে করে সব বিষয়ে। এটুকু আমি শুনছি, আমি তো তখন ওদের লাইফে ছিলাম না, এটা তো আমার বিয়েরও অনেক আগের ঘটনা, তা আমি এটা জানি না, কিন্তু রাসেল আমাকে শেয়ার করছে। রাসেল বলছে এটা একটা চক্র, মানে যাদের টাকা আছে এদেরকে টার্গেট করে আসলে মূলত টাকা খসানোর কোনো ধান্দা করে। আমি জানি না, আমি আসলে আল্লাহকে ভয় পাই, আমি কোনো মিথ্যে স্টেটমেন্ট বা আমি যেটা জানি না। পরবর্তীতে যখন আমার জীবন হুমকি, সে যখন আমাকে মেসেজ দিচ্ছে, তারপরে সে আবার মারধর করে, মারধরের ডেটটাও আছে, ডেটটা আমার মনে নাই, 19 তারিখ মনে হয়। মারধর করে সে যখন চলে যায়, তখন আমার মানে তলপেটে লাথি দেয়, তলপেট প্রচন্ড ব্যথা ছিল। আমি হসপিটালে যাই, গিয়ে পর হসপিটালে জিজ্ঞেস করে এবং ডাক্তারটা আমাকে চিনে ফেলে যে আপনি বর্ষা আপু না। আমি নিকাব পরা ছিলাম, মুখ খুলছি, পরে আপনি বর্ষা আপু না, সত্যি করে বলেন কি হয়েছে। লুকাইতে চাইছি যে থাক, নিজের স্বামীর বদনাম করব। পরে বলতেছে যে মুগদা জেনারেল হসপিটালে, পরে বলতেছে যে আপু আপনি চুপ থাইকেন না, আপনার ফেস বলে দেয় আপনি কেমন আছেন, আপনাকে অনেক দিন ধরে ফলো করি, সেই ডাক্তারটা। পরে আমি বললাম আপু, পরে আপু বলে যে এখন আপনি আলট্রা করবেন। আমার ড্রাইভার সাহেব আছে, সাথে সাথে আমাকে নিয়ে আলট্রা করাইতে নিয়ে যায়, আমার ড্রাইভার আমার ভাই সহ আলট্রা করাইতে নিয়ে যায়। তারপরে এখানে একটা ইনজেকশন দেয়, আপনারা দেখবেন আমার পেজে ভিডিওটা আছে, এখানে একটা ইনজেকশন দেয়, এখানে মনে হয় একটা ইনজেকশন দেয়। এর মধ্যে সে কিন্তু ওই যে ছুরি দিয়ে, সে যে বলছে আমি ব্লেড দিয়ে নাকি কি বলছে, ছুরি দিয়ে সে আমার হাত কাটে। এই যে এটা ছুরির, এটা ইনভেস্টিগেশন করলে তো বোঝা যায় ভাই কোনটা ছুরি দিয়ে পোষ, কোনটা ব্লেড দিয়ে পোষ। হ্যাঁ, ব্লেডের পোষ আর ছুরির পোষ কি এক? সে আমার যে বাসায় ফল কাটার ছুরি থাকে না, সেই ছুরি দিয়ে সে এইভাবে করে টান দিছে আমার হাতে, টান দিয়ে রক্ত দিয়ে মেখে গেছে। এর মধ্যে আমাকে বেদম পিটাইছে, বেদম পিটায় সে আমাকে সেন্সলেস করে নাকি যারাকে বলতেছে টাকা, সিনেমার টাকা দিতে হবে তাকে, তারপরে আবার নিবে। গত সপ্তাহে আমার মামাতো ভাইয়ের বিয়েতে যাবে যদি আমি তাকে 3 লাখ টাকা দিই, আমি টাকাটা দেই নাই। আমার গোল্ড কই, সে বারবার জিজ্ঞেস করে এই তোমার এত স্বর্ণ কই? তো ভাই আমি তো স্বর্ণ বাসায় রাখবো না, স্বর্ণ থাকে লকারে। ব্যাগ টাকা চুরি না, এটা চুরি বলবো না, মিথ্যে কেন বলবো, এটা হচ্ছে সে বাজার করতে যায়, আমার টাকা ছাড়া সে করতে করবে, আমার ব্যাগে থেকে টাকা নিয়ে নিয়ে। বোন কিন্তু আমাকে কিন্তু একটু আগে বলছে যে আপনি যখন এখানের সাথে যান তখন যদি তার ব্যাগ দিয়ে, এটা আমি দেখি নাই, ওটা তো আপনি শুনলেন, আপনারাই শুনলেন, ওটা আমি দেখি নাই। আমাকে তো সে মারধর করতেছে ভাই, আমার মোবাইল ভাঙা ফেলছে, আমি তো তখন আতঙ্কিত, কারণ আমার বাচ্চাটার উপর একটা হাত দিয়ে বসলে আমি তো ভয়ে, একটা বাসায় আমার কোনো ছেলে মানুষ নাই। তাহলে কি আপনাকে বিয়েটা করেছে টাকার জন্য? এছাড়া তো আর কিছু দেখতেছি না, মনে হয় কি এটাই তো প্রমাণিত। আমি আইনগত ব্যবস্থা ওই মুগদা মেডিকেল থেকে যখন আমাকে ডাক্তারটা পরামর্শ দিল এবং যখন উনি আমাকে বললো এটা পুলিশ কেস আপু, কারণ আপনার যদি এখন ব্লিডিং শুরু হয়ে যায় দ্যাট মিনস আপনার বড় কিছু হয়ে যেতে পারে। পরে আলট্রা রিপোর্ট নিয়ে গেলাম, পরে সেটা পুলিশ কেস করে দিল এবং আমাকে বললো থানায় যোগাযোগ করতে। পরবর্তীতে আমি সবুজবাগ থানায় গিয়ে সব জানাইলাম ওসিকে, ওসি বলল মামলা করতে। তখন নারী ও শিশু নির্যাতন দমন আইনে 11 গ ধারায় মামলাটা করা হয় এবং পরবর্তীতে মামলাটা যে করা হয় সেটা আমাকে বলছে কারোকে না বলতে, এবং আইনের প্রসেস যেহেতু আসামিকে ধরতে হবে। পরবর্তীতে দেখলাম যে সে অ্যারেস্ট মনে হয় কালকে ভোরবেলা মনে হয়। সে তো জানতো না যে মামলাটা আগে করা হয়েছে, সে ভাবছে মামলাটা গতকাল করছে, কিন্তু মামলাটা তো গতকাল না, মনে হয় ওয়ারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো সে গেছে, সে বোঝায়। হ্যাঁ, এবং আরেকটা জিনিস সে দেখবেন কোরআন ছুঁইছে। আমি কিন্তু কালকে লাইভে বলছি যে সে আমাকে কিন্তু হুমকি দিচ্ছে, আমি তোকে মারবো, মেরে জেল খাটবো, নাইলে আমি নিজে মরে তোকে ফাঁসাবো, এটাও বলছে সে, অথবা আমার 2 সন্তানকে মেরে ফেলবে।
দেখেন ভাই, আমি এমনি ভিকটিম, আমি নিজের চোখে দেখছি আমি মৃত্যুর দরজা থেকে উঠে আসা মেয়ে। আমার 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 জীবনের ভয় নাই, আমি আল্লাহ মৃত্যুকে ভয় পাই না। আল্লাহ একজন আছে, জন্ম মৃত্যু তো আল্লাহ লিখে রাখছে, কখন হবে আমি জানি না, কিন্তু আমার সন্তানগুলোর কিছু হলে সেটা লাইবিলিটি কে নিবে? আমি শুধু আমার ছেলে মেয়ের সিকিউরিটির জন্য যা এখন করতেছে, আমার ছেলে মেয়ের সিকিউরিটির জন্য সে আমাকে বলে আমি কাবিনের ব্যবসা, কি কি বলে না বলে পাগলের মতো। তার কথাবার্তা শুনে আমি মনে হয় যে আমি মানসিক ভারসাম্য হারায় ফেলছি। একটা প্রশ্ন করতে চাই, কথায় কথায় তার কোরআন শরীফ। একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনি রাসেল মিয়াকে যখন বিয়ে করেন তার আগে সে একটা সিনেমাতে একটা আলোচিত ছিল, এবং আলোচিত ছিল যে তাপমুক্ত সিনেমা। এই কথাটা বলার কারণে সেখানে একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল। কিন্তু ওই জায়গা থেকে মানে এরকম একটা আলোচিত মানুষকে আপনার মতো একটা এডুকেটেড পারসন সেই মানুষটা বিয়ে করলেন, মানে এই ব্যাপারটা একটু মানে অন্যরকম করবেন। এবং অন্যরকম শুনেন, এখন আমার কাছে হচ্ছে আমার গার্ডিয়ান আমার ভাই তায়েব ভাই। এখন ভাইয়া খবর নিচ্ছে ভালো, ছেলে ভালো, ও বলছে এতিম। আপনি সাংবাদিক ভাই, আপনি জানতেন ওর বিয়ে হয়েছে আগে? আপনি জানতেন যে রাসেল মিয়ার দুটা বিয়ে হয়েছে? আপনারা কেউ জানতেন? 2020 সালে নিঝুম সরকারের সাথে বিয়ে হয়েছে, তার আগে মিলি নামে একজনের সাথে বিয়ে হয়েছে, সেই ঘরে এখন 11-12 বছরের বাচ্চা। আপনারা জানতেন? আপনারা জানেন না যে তার বাবাকে সে পাগলের মতো ট্রিটমেন্ট করে মরে গেছে, সে এতিম? আপনারা তো তাই জানেন, ঠিক তেমনটা তো আমি জানি ভাই। এখন একটা এতিম ছেলে যদি আমার এতিম বাচ্চাদের জন্য মানে গার্ডিয়ান হয়ে দাঁড়াইতে চায়, আমি কেন দিব না? আমি তো তার ঘর দেখি নাই, আমি তার ঘর দেখি নাই, বাড়ি দেখি নাই, লোক দেখি নাই, বল দেখি নাই, টাকা দেখি নাই, ফেমাস দেখি নাই, কিছুই দেখি নাই। আমি দেখছি আমার মেয়ে বলছে যে মা আই ফিল ভেরি রিগ্রেট রাইট নাও যে আমি কেন তোমাকে বিয়ের পারমিশন দিছি। আমার মেয়ে বলছে কালকে লাইভে যে আমি পারমিশন দিছি এর জন্য যে আমি তো বাবার আদর পাইছি, আমার ছোট্ট ভাইটা তো বাবার আদর পায় নাই, আমার ভাইটাকে বাবার আদর ভাবছি উনি দিবে, এর জন্য আমি তোমাকে বিয়ের পারমিশন দিছি। এবং আমার ওই একই রিজনে বিয়ে করা, অন্য কোনো কারণ নাই। পাশাপাশি একটা মহল বলছে যে আপনি তাকে বিয়ে করার আরেকটা কারণ হতে পারে যে হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক এবং হেলেনা জাহাঙ্গীর তাকে সাপোর্ট করছে, এই জন্য তাকে আপনি বিয়ে করেছেন, মানে একটা এতে হেলেনা জাহাঙ্গীরের সাথে হেলেনা জাহাঙ্গীর যদি তার সাপোর্টে থাকে তা আমার প্রফিট কি? আমি তো ভাই কামলা, কামলা মানে বুঝেন? আমি তো আল্লাহ 30 দিন, আপনারা আমার পেজে ঢুকে দেখবেন আমি লাইভ করি, পার লাইভে রেমুনারেশন নেই, সে রেমুনারেশন দিয়ে আমি এখন চলি। একটা সময় গান করে চলতাম, আল্লাহ আমাকে হেদায়েত করছে, আমি এখন পর্দা করি, নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, এবং আমি সর্বদিক থেকে আল্লাহকে ভয় পাই। আমার মুখ থেকে একটা মিথ্যা আপনারা বের করতে পারছেন? কেউ বলতে পারবে না, প্রমাণ দিতে পারবে না আমি একটা মিথ্যে বলছি। এবং কোরআন ছুঁয়ে যতদিন আমি ওই মাসালাটা না পাইছি যে পাপটা ওর হবে, ততদিন পর্যন্ত আমি তাই ভাই সঙ্গে যোগাযোগ করি নাই। বর্ষা আমরা আরেকটা পেয়েছি, সেটা হচ্ছে আপনার বাসায় নাকি তাবিজ, মানে আপনাকে তাবিজ করেছিল কি? আমার বাসার যে ডয়ের থেকে একটা তাবিজ পাওয়া গেছিল। এখন এগুলো তো আমি জানি না কে করছে না করছে, পরবর্তীতে এগুলো আমি বিশ্বাস করি না, কারণ আল্লাহ এগুলো বিশ্বাস করতে বারণ করছে, আল্লাহ নিষেধ করছে। কি বলতে চাচ্ছেন এবং আপনার জনগণের কাছে আপনার চাওয়া কি? আমার চাওয়া একটাই, আমি বর্ষা কিভাবে স্ট্রাগল করে আজকে এখানে আসছি সেটা সবাই দেখছে। আমার মানে উত্থান কিভাবে হইছে সেটাও সবাই দেখছে। আমার একটা কথায় হাজার হাজার মেয়েরা বলতো আই ক্যান ডু ইট। সেই আমি আজকে যেখানে এসছি, যেইভাবে এসছি, যেই অবস্থানে আছি, প্রত্যেকটা নারী, আমার জায়গায় যে নারীরা আছে তারা বুঝতে পারতেছে যে কোন সিচুয়েশনে আমি আছি। সেই ভিডিওটা ডিলিট করাইলো, কোরআন ধরে আমাকে জবানবন্দি দেওয়াইলো, আমাকে দিয়ে কিন্তু আবার ভিডিও করানো হয়েছিল। জায়ানকে কোলে নিয়ে বিছানায় বসছে, আমাকে দিয়ে ভিডিও করাইছে যে বলো রাসেল আমি ভালো আছি, আমাদের ওইটা এআই দিয়ে করা, এটা তার শিখানো সেই ভিডিওটা। এবং সেখানে আপনাদেরকে আরেকটা ক্লু দেই, আমার মেয়েটা অনেক ট্যালেন্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে এরকম একটা মেয়ে দিছে।